আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। বিএনপির বিপুল জয় দেখে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে দেশ বিদেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা স্বস্তির শ্বাস ফেলেছিলেন এই ভেবে যে 18 মাসের ইউনূস শাসনের চরম বিভীষিকা থেকে দেশ এবার মুক্ত হবে। বাংলাদেশের বন্ধু পরিচিতদের সঙ্গে কথা বলেও আমি ব্যক্তিগতভাবে বুঝেছিলাম বিএনপির সরকারকে তারা স্বাগত জানিয়েছিলেন। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার সঙ্গে সঙ্গে ইউনূস আমলের দমবন্ধ পরিবেশটা যেন হঠাৎই এক লহমায় অনেকটা কেটে গিয়েছিল। তারেক রহমান সরকার ক্ষমতায় বসেছিল 17ই ফেব্রুয়ারি, আর আজ 17ই মার্চ, ঠিক এক মাস। এটাও বলতে হয় মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। যে আশা ও প্রত্যাশা জাগিয়ে মানুষ এনেছিল তারেক রহমানের সরকারকে, সেই প্রত্যাশার আকাশে কি সূর্য ওঠার লক্ষণ দেখা যাচ্ছে, নাকি ঈশান কোণে মেঘ জমতে শুরু করেছে, যে মেঘ সরে না গেলে নতুন করে কালবৈশাখী এসে লণ্ডভণ্ড বাঁধিয়ে দেবে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে যা হয়তো মূলধারার মিডিয়ায় আদৌ আসছে না। আলোচনা করব কড়া সমালোচকের দৃষ্টিকোণ থেকে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে যার অনেক প্রত্যাশা আছে তারেক রহমান সরকারের কাছে। শুরুটা করি রাজশাহী রেঞ্জের ডিআইজির সেই বিতর্কিত চিঠি নিয়ে, জেল গেটে পুনরায় গ্রেপ্তারের সংস্কৃতি নিয়ে, মিথ্যে মামলায় রাজনৈতিক নেতাদের জেলবন্দি রাখার ধারাবাহিকতা যা চলছে সেটা নিয়ে, এবং যে ইনক্লুসিভ রাজনীতি দেশে ফিরে আসবে বলে প্রত্যাশা জেগেছিল মানুষের, সেই প্রত্যাশার সংকেত আদৌ দেখা যাচ্ছে কিনা আজকের দিনে এসে সেই বিষয়টি নিয়ে। আইনের শাসন যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের মেরুদণ্ড, কিন্তু বাংলাদেশে বর্তমানে যা ঘটছে তাকে কি আইনের শাসন বলা চলে? হ্যাঁ, ইউনূস সরকারের যে সময় যে প্রতিহিংসার যা দেখেছিলাম তার থেকে নিশ্চয়ই ভালো, কিন্তু তাহলেও ইউনূসের সরকারের সময় যে প্রতিহিংসার রাজনীতির বীজ বপন করা হয়েছিল, তারেক রহমান সরকার কি কম হলেও সেটাই লালন করছে না? গত 24শে ফেব্রুয়ারি 2026 রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান একটি লিখিত নির্দেশ জারি করেন। নির্দেশটি ছিল শিউরে ওঠার মতো। সেখানে স্পষ্ট বলা হয়েছে, আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠনের কেউ যদি জামিন পায় তবে তাকে জেল গেট থেকেই অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখাতে হবে, অর্থাৎ আদালত তাকে মুক্তি দিলেও পুলিশ তাকে ছাড়বে না। এই কথা বলার জন্য তারেক রহমান সরকার কি ওই ডিআইজির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তাকে সতর্ক করেছে? যে লিখিত নির্দেশ তিনি দিয়েছিলেন তা কি প্রত্যাহার করেছে সরকার? না, বরং এই খবর পাওয়া যাচ্ছে ডিআইজি শাহজাহান যেভাবে জেল গেট থেকে নতুন করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ শুধু রাজশাহী রেঞ্জে নয়, পুরো দেশে পালন করা হচ্ছে। জামিনে মুক্তি মিললে নতুন কেস ধরো, নতুন কেস দিয়ে দাও, ধরো, কিংবা পুরনো কেস না থাকলে নতুন কেস দাও। তারেক রহমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বলতেই পারেন যে আমরা বিচার বিভাগকে সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছি, এটা তার প্রমাণ, নইলে জামিন পেত না। তবে তাদেরকে এই প্রশ্নটাও পাল্টা করা যায় যে এভাবে নতুন করে গ্রেপ্তার করার ফলে বিচার বিভাগকে কি আরো বেশি করে অপমান করা হলো না? মুক্তি আটকে দেয়া যদি রাষ্ট্রের নীতি হয়, তাহলে বিচারের প্রহসনের কি প্রয়োজন ছিল? সাবেক মন্ত্রী দীপু মনি কিংবা আনিসুল হকদের দিকে তাকান, একের পর এক মিথ্যা খুনের মামলায় তাদের জড়িয়ে রাখা হচ্ছে। কোনো একটিতে জামিন পেলেও আরেকটি নতুন মামলা তৈরি থাকছে। এটি কি প্রতিহিংসা নয়? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ন্যায় নীতি নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু এই পুলিশি অতি উৎসাহ দমনে তিনি কেন নীরব? উত্তরটা পরিষ্কার, চেহারা পাল্টেছে ঠিকই, কিন্তু সিস্টেমটা রয়ে গেছে সেই আগের মতোই। বইয়ের পাতাগুলো এক, পাল্টেছে শুধু
মলাট। বাংলাদেশে এখন এক অদ্ভুত রহস্য চলছে। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী কোথায়? গত কয়েক মাস ধরে তাকে কোথাও দেখা যাচ্ছে না। সরকারের কি দায়িত্ব থাকে না তাকে খুঁজে দেখা? ইউনূস সরকার বলেছিল তিনি ঢাকায় আছেন এবং নাকি নজরবন্দি আছেন। কোথায় আছেন নজরবন্দি? কি সেই ঠিকানা? খুঁজে পাওয়া কি খুব মুশকিল? জবাব নেই। খুব কি অস্বাভাবিক হবে যদি এই অভিযোগ ওঠে যে শিরিন শারমিনকে গুম করে রাখা হয়েছে নতুন কোনো আয়না ঘরে? তারেক রহমান সরকার বা তার স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রশ্নের জবাব দিতে বাধ্য। একজন প্রাক্তন সংসদ স্পিকার যদি এভাবে গুমের শিকার হন, সে তো শেখ হাসিনার আমলের তথাকথিত গুম রাজত্বের চেয়েও ভয়ঙ্কর, তাই নয় কি? ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে, তার বিরুদ্ধেও হত্যা ইত্যাদি দীর্ঘ অভিযোগ। একটি দেশের সংসদীয় গণতন্ত্রের প্রধান দুই ব্যক্তি হোক না তারা একদা, কিন্তু তারা যখন এভাবে নিখোঁজ বা বন্দী থাকেন এবং সরকার যখন তা নিয়ে কোনো তথ্য দেয় না, দেওয়ার চেষ্টা করে না, তখন বুঝতে হবে গণতন্ত্রের স্বাস্থ্য একটুও ভালো নেই। আওয়ামী লীগ সরকারের সময় গুমের সংস্কৃতির বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন, আজ তারাই কেন একই পথ অনুসরণ করছেন? তারেক রহমান কি তবে আগের সরকারের সব খারাপ চর্চাই নিজের করে নিলেন? এ প্রশ্ন উঠবেই। গতকাল অর্থাৎ 16ই মার্চ 2026 হিউম্যান রাইটস ওয়াচ এক কড়া বিবৃতিতে বলেছে গতকালকে যে তারেক রহমান সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত মব ভায়োলেন্স বন্ধ করা, কিন্তু সেটি তারা করছে না, এখনো মব ভায়োলেন্স চলছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় এজেন্ট বা দেশ বিরোধী তকমা দিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি বা মিডিয়া হাউসের ওপর হামলা উস্কে দেয়া হচ্ছে এখনো। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো প্রশাসনের ভূমিকা। পরিসংখ্যান বলছে এসব মব লিঞ্চিং এর ঘটনায় যেখানে 9,000-এরও বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে, সেখানে গ্রেপ্তারের হার কত জানেন? 1%। অর্থাৎ আপনি যদি ভিড়ের মধ্যে মিশে কাউকে পিটিয়ে মেরে ফেলেন, তবে আপনার শাস্তি হওয়ার সম্ভাবনা 0। এই 1%-এর মধ্যে শাস্তি হবে না কারোর। একেই কি আমরা আইনের শাসন বলবো? পুলিশের ডিআইজি যখন জামিনপ্রাপ্তদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশ দেন, তখন সেই একই পুলিশ কেন খুনি মবদের সামনে নীরব দর্শকের ভূমিকা পালন করে? কেন করে? এই দ্বিচারিতাই প্রমাণ করে যে রাষ্ট্র আসলে অপরাধীকে নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনেই বেশি আগ্রহী। এবার আসি সবচেয়ে বড় এবং স্পর্শকাতর বিষয়ে, ভারত ফ্যাক্টর। কূটনৈতিক মহলে জোরালো গুঞ্জন আছে তারেক রহমান ও বিএনপিকে ক্ষমতায় আনার পেছনে দিল্লির একটা ভূমিকা, প্রচ্ছন্ন এবং গোপন ভূমিকা ছিল। কেন? কারণ ভারত চেয়েছিল বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান রুখতে এবং একটি ইনক্লুসিভ বা সর্বজনীন রাজনীতি ফেরাতে। তারা চেয়েছিল আওয়ামী লীগের উপর থেকে অলিখিত নিষেধাজ্ঞা উঠে যাক এবং তারা যেন মূলধারার রাজনীতিতে ফেরে। কিন্তু ফল কি হলো? বিএনপি সরকার ক্ষমতায় এসে ভারতের সেই প্রত্যাশা পূরণে চরম উদাসীনতা দেখাচ্ছে। দিল্লির সাউথ ব্লকের অলিন্দে কান পাতলে এখন দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কেন দীর্ঘশ্বাস? কারণ তারেক রহমানের প্রত্যাবর্তন এবং বিএনপি সরকারের ক্ষমতায় আসার পেছনে ভারতের যে ক্যালকুলেটেড রিস্ক বা সুচিন্তিত ঝুঁকি ছিল, তা এখন বেশ খানিকটা ব্যাকফায়ার করছে। ভারত আগে তার সব ডিম রেখেছিল আওয়ামী লীগের ঝুড়িতে, কারণ 2004 সালের সেই 10 ট্রাক মামলার ঘটনা শুধু নয়, আরো অনেক ব্যাপার আছে। ভারত তাই আওয়ামী লীগকেই বিশ্বাস রেখেছিল, কিন্তু শেখ হাসিনার পতনের পর ও ইউনূস সরকারের চরম ভারত বিরোধী অবস্থানের প্রেক্ষিতে ভারত বিএনপির সঙ্গে গোপন সমঝোতায় আসে। এই সমঝোতার কাঠামোই ছিল 3টি শর্ত। তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনে বিএনপির বিজয়ে সাহায্যের বিনিময়ে ভারত 3টি বিষয়ে গ্যারান্টি চেয়েছিল। এটাই বলা যায়
ইনসাইড স্টোরি। এই ইনসাইড স্টোরি একে কি কি ছিল, যেমন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না, তারপর সংখ্যালঘু এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর কোনো প্রতিহিংসামূলক হামলা করা হবে না, এবং সরকারে কোনোভাবেই চরমপন্থী বা মৌলবাদী শক্তি যেমন জামায়াত এবং তাদের দোসরদের অংশগ্রহণ থাকবে না। কিন্তু আজ 2026-এর মার্চে দাঁড়িয়ে আমরা কি দেখছি? জামায়াত এবং এনসিপির মতো শক্তিরা মন্ত্রিসভায় ঢোকার জন্য লাইন দিয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আর আইনের শাসন তা তো রাজশাহী ডিআইজির চিঠিতে স্পষ্ট, যেখানে জামিন পেলেও মুক্তি নেই। এবার আসি ইনসাইড স্টোরি 2-এ, হাসিনার প্রত্যর্পণ এবং ভারতের মরণ ফাঁদ। দিল্লির জন্য সব থেকে বড় মাথা ব্যথা এখন শেখ হাসিনা। তারেক রহমান সরকার আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চেয়েছে। সেখানে এটা খুব বেশি প্রচার হয়নি, কিন্তু চেয়েছে। ভারত এখানে এক অদ্ভুত ফাঁদে পড়েছে। যদি হাসিনাকে ফেরত দেয় তবে ভারত তার দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রকে ত্যাগ করার তকমা পাবে, যা নেপাল বা ভুটানের মতো প্রতিবেশীদের কাছে ভুল বার্তা পাঠাবে। আর যদি ভারত ফেরত না দেয় তবে বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের ঠিক পরেই শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে অত্যন্ত কঠোর এবং আনুষ্ঠানিক অবস্থান গ্রহণ করেছে। এই খবরটা কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় খুব একটা জায়গা পায়নি, আদৌ জায়গা পায়নি এমনও বলা যায়। 2026 সালের ফেব্রুয়ারির 3য় সপ্তাহে এসে দায়িত্ব নেয়ার পর তারেক রহমান সরকার ভারতের কাছে একটি নতুন এবং অত্যন্ত শক্তিশালী ডিপ্লোম্যাটিক নোট বা নোট ভার্বাল পাঠিয়েছে। শুনে নিন। এটাকে বলা যায় নতুন সরকারের ভারতকে ফার্স্ট ডিপ্লোম্যাটিক স্ট্রাইক। সিএনএন, নিউজ 18, ওয়েন এরা রিপোর্ট করেছে যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তার প্রথম বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠির বিষয়বস্তু ও আইনি ভিত্তি হলো, এই চিঠিতে কেবল অনুরোধ নয়, বরং কিছু সুনির্দিষ্ট আইনি নথি সংযুক্ত করা হয়েছে। আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনাকে দেয়া মৃত্যুদণ্ড এবং গ্রেপ্তারি পরোয়ানার বিস্তারিত অনুলিপি দেয়া হয়েছে এই চিঠির সাথে। এছাড়া 2013 সালের প্রত্যর্পণ চুক্তি, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি, সে তার ধারাগুলো উল্লেখ করে বলা হয়েছে যে দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়াটা ভারতের বাধ্যতামূলক দায়িত্ব। এছাড়া একটা প্রতীকে আলটিমেটাম পর্যন্ত দেয়া হয়েছে চিঠিতে ইঙ্গিত দেয়া হয়েছে যে এই বিষয়টি ঝুলে থাকলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু যেমন ট্রানজিট বা কানেক্টিভিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি মনে রাখা জরুরি যে এটাই প্রথম চিঠি নয়। এর আগে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারও 3টি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিল। নভেম্বর 2025-এ আইসিটি রায় বার হওয়ার পরপরই তৃতীয় চিঠিটি পাঠানো হয়। ডিসেম্বর 2025-এ তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পুনরায় ভারতের কাছে শক্ত বার্তা পাঠান। আর মার্চ 2026-এ এসে তারেক রহমান সরকার পূর্ববর্তী সমস্ত অনুরোধকে একত্রিত করে একটি ফাইনাল ডিমান্ড হিসেবে এই নতুন নোটটি পাঠিয়েছে। ভারত এই নতুন নোটটি পাওয়ার পর অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে অনুরোধটি বর্তমানে ভারতের অভ্যন্তরীণ আইন, যেটা এক্সট্রাডিশন অ্যাক্ট 1962 এবং আদালতের এখতিয়ার অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। রাজনৈতিক সুরক্ষা, ভারতের কিছু বিশেষজ্ঞ মনে করছেন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যদি ফেয়ার ট্রায়াল না হয় বা সুষ্ঠু বিচার না হয়, তবে ভারত রাজনৈতিক অপরাধ বা পলিটিক্যাল অফেন্স ক্যাটেগরিতে ফেলে দিয়ে তার এই প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার আইনি সুযোগ নেবে।
তারেক রহমানের পাঠানো এই চিঠিটি আগের চেয়ে আলাদা হওয়ার কারণ হলো এর রাজনৈতিক ওজন। জনগণতান্ত্রিক একটা ম্যান্ডেট আছে এই সরকারের সঙ্গে। ইউনূস সরকার ছিল অবৈধ, অনির্বাচিত, অন্তর্বর্তী, কিন্তু তারেক রহমান একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এই দাবি তুলেছেন। ফলে একে উপেক্ষা করা দিল্লির জন্য কূটনৈতিকভাবে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এবার আসি ইনসাইড স্টোরি 3। ভিসা যখন কূটনৈতিক অস্ত্র, আপনারা কি খেয়াল করেছেন গত কয়েক মাসে ভারতীয় হাই কমিশন থেকে ভিসা দেওয়ার গতি কতটা কমিয়ে দেওয়া হয়েছে? সেই গতি কিন্তু এখনো সেইভাবে ফিরে আসেনি। এটা কেবল টেকনিক্যাল সমস্যা নয়, এটা দিল্লির একটি কৌশলগত বার্তা। ভারত বোঝাতে চাইছে যদি বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি না ফেরে, মব লিঞ্চিং বন্ধ না হয় এবং আইনের শাসন যদি না ফেরে, তবে ভারতের বাজারের দরজা, যাতায়াতের পথ শেখ হাসিনার আমলের মতো আর সহজ হবে না। ভারত কি তবে প্রতারিত হলো বিএনপি সরকারের কাছে? দিল্লির এক সিনিয়র আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা স্থিতিশীলতা চেয়েছিলাম, কিন্তু যা পেয়েছি তা হলো এক অস্থির ও প্রতিহিংসা পরায়ণ প্রশাসনিক ব্যবস্থা। দিল্লি ভেবেছিল তারেক রহমান একজন পরিণত রাষ্ট্রনায়ক হিসেবে ফিরবেন, কিন্তু প্রশাসনের চেহারা বলছে তারা কেবল আওয়ামী লীগের অত্যাচারী মডেলটিকে এবং মোহাম্মদ ইউনূসের প্রতিহিংসার রাজনীতির কপি পেস্ট করেছে। সাউথ ব্লক এখন অপেক্ষা করো এবং দেখো নীতিতে থাকলেও নেপথ্যে তারা বাংলাদেশের বিকল্প ব্যবস্থার জন্য যোগাযোগ শুরু করেছে। কি সেই বিকল্প ব্যবস্থা এখনই বলছি না, সময়ে বলবো। এবং মব লিঞ্চিং, জেল গেটে গ্রেপ্তার, জামাত এনসিপির সঙ্গে গোপন বোঝাপড়া, এই সব কিছু প্রমাণ করছে যে বাংলাদেশে কেবল শাসকের পোশাক বদলেছে, আত্মার কোনো পরিবর্তন হয়নি। ইউনুসিয়া নির্বাচনের মাধ্যমে আমরা একটা সংসদ পেয়েছি, যে সংসদকে আমি নাম দিয়েছি মুচলেকা সংসদ। যে সরকারকে আমি নাম দিয়েছি মুচলেকা সরকার, যে বিরোধী দলকে আমি নাম দিয়েছি মুচলেকা বিরোধী দল। তো এই মুচলেকা বিরোধী দল, মুচলেকা সরকারি দলের যে চেহারাটা আমরা দেখলাম, আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, আগে হচ্ছে দশনদারি, তারপরে হচ্ছে গুণবিচারী। মানে আগে একটা মানুষকে দেখতে কেমন সেটা চিন্তা করতে হবে, তারপরে তার গুণাগুণ নিয়ে কথা বলবে। তো আমাদের সংসদটা কেমন দেখা গেল আপনারাই বলেন। আমাদের সংসদটা হচ্ছে একটা, মানে এটা কামিল মাদ্রাসার অফিস। আপনারা দেখলেন যে সংসদে যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব, ভাবা যায় শুরুতেই। আর কেনই বা তেমন হবে না? আপনারা সংসদের চেহারাটা দেখেছেন, যেটা আমি বলেছি যে আগে তো গুণ বিচারী, আগে তো দর্শনদারি, তারপরে গুণ বিচারী। আপনারা দেখেছেন, এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে ভণ্ডদের শেষ আশ্রয়স্থল হচ্ছে ধর্ম। তাদের শেষে ধর্মের দিকে যেতে হয়, কারণ তাদের আর কোনো যুক্তি, বুদ্ধি, যোগ্যতা আর তাদের খাটে না। তাদের মুখোশ খুলে যায়, কারণ এটা তাদের মুখোশ ঢাকার জন্য এটা রেখেছে। আপনারা দেখেন আমার ভাবির পোলারা যে সংসদে এসেছে, এমনিতেই নির্বাচন বহুভাবে বিতর্কিত, বহুভাবে। এই নির্বাচনকে ইউনুসিয়া নির্বাচন বলা হয়। আওয়ামী লীগের আমলে বাংলাদেশে যারা এখন সরকারি দলে এবং বিরোধী দলে উভয়ই বলতো যে আওয়ামী লীগ তো দিনের ভোট রাইতে করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এদেরকে দেখলাম এরা দিনের ভোট দিনেই করে, তবে একদিন আগে করে। 11 তারিখ 12 তারিখ ছিল নির্বাচন, তারা 11 তারিখ আসর নাম বাদ আসরই ভোট দেওয়া শুরু করে দিয়েছিল, সিল মারা শুরু করেছিল। তো মোটামুটি একটু অ্যাডভান্স হয়ে গেছে, এরা দিনেই করেছিল আর কি, আওয়ামী লীগের মতো রাতে করে নেই। এরা সবসময় বলতো যে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার জোট সরকার, এরা পুলিশ ছাড়া ক্ষমতায় থেকে দেখা, বারবার তারা বলেছে। কিন্তু আমরা কি দেখলাম, এই সরকার, ইউনুসিয়া সরকার তো 17-18 মাস, এই 18 মাস তো সেনাবাহিনীকে খুঁটি হিসেবে ব্যবহার করে, অথবা সেনাবাহিনীর কাঁধেও চড়ে, অথবা সেনাবাহিনী তাদের কাঁধে নিয়ে এই সরকার পরিচালনা করালো। শুধু সেনাবাহিনী ছিল না মাঠে,
তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ছিল। যাই হোক, তারপর একটা তথাকথিত নির্বাচন হলো, একটা মুসলেকা নির্বাচন হয়ে গেল, একটা মুসলেকা প্রধানমন্ত্রী পেলাম, মুসলেকা বিরোধী দল পেলাম, মুসলেকা সরকার পেলাম, মুসলেকা সংসদ পেলাম, এবং এইরকম এই যে টুপিওয়ালা মাদ্রাসাদের কওমি মাদ্রাসার অফিস পেলাম। তারপরেও বাংলাদেশের সেনাবাহিনী কেন এখনো মাঠে? এই প্রশ্নটা বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী করতেছে না, এই প্রশ্নটা বাংলাদেশের সাংবাদিকেরা করতেছে না। এখন গণতন্ত্র প্রেমীরা কোথায়? এখন কথায় কথায় যারা বলতেন গণতন্ত্র খত্রেমে, তারা এখন কোথায়? ধরে নিলাম ইউনূস সরকার তো তার মুরুদ ছিল না, কারণ সে সরকার তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, তাকে ঠেকা দেওয়ার জন্য সেনাবাহিনী দরকার ছিল, কারণ তাছাড়া সে রাস্তায় চলতে পারতো না, পাবলিকে তারা লাইতে উষ্টায়া বঙ্গোপসাগরে ফেলে দিত, আর যদি তা না পারতো ঢাকার মান্ডা খেলে ফেলে দিত। সেই জন্য তাদের সেনাবাহিনী দরকার ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে দমন নিপীড়ন করার জন্য অবশ্যই সেনাবাহিনীর দরকার ছিল, তাই তারা রেখেছিল। কিন্তু এখন তো নির্বাচিত সরকার, বিএনপি তো মহা ক্ষমতাধর, জামাত তো আরো ক্ষমতাধর, তো এখনো কেন সেনাবাহিনী মাঠে? তার মানেটা হলো, যারা বলেছিল যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ চলতে পারে না, তারাই এখন সেনাবাহিনী ছাড়া ডক্টর ইউনূসের মতো আদম ব্যাপারী এনজিওগ্রাম সরকার যেমন চলতে পারে নাই, তেমনি তাদের তথাকথিত নির্বাচিত সরকার, মুসলেকা সরকারও সেনাবাহিনী ছাড়া চলতে পারে না। কতদিন হয়েছে এই সরকারের বয়স, এখনো কেন সেনাবাহিনী থাকবে? এই সেনাপ্রধান বলেছিল নির্বাচন হওয়ার পরে তারা চলে যাবে, তারা আগেও যায় নাই, এখনো যায় নাই। দালমে কুস্তো কালা হায়। এই যে যারা এখন বিরাট খুশি হয়ে গেছেন, বাকবাকুম করতেছেন এই নির্বাচনকে, শেখ হাসিনা তো খুব খারাপ, আওয়ামী লীগ খুব খারাপ, ছাত্রলীগ খুব খারাপ, শেখ হাসিনার নির্বাচন কমিশন খুব খারাপ, এখন এত ভালো আপনারা নির্বাচিত হয়ে গেলেন ছলে বলে কৌশলে, দিনের ভোট দিনে দিলেন 24 ঘন্টা আগে, তারপরেও আপনারা সেনাবাহিনী না কেন চলতে? আওয়ামী লীগ তো মাঠে নাই। আপনারা না বলেন দেশে আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাওয়া হয়ে গেছে, 100 বছর আর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। এখন কিসের ভয়? এখনো কেন সেনাবাহিনী? এই কৈফিয়তটা কেউ কারো কাছে চাইতেছে না। আর এটা বলতে গেলে আমরা শেখ হাসিনার দোসর, ভারতের দালাল, রয়ের দালাল, ইত্যাদি ইত্যাদি, যা মুখে আসে তাই বলে, তথা ভাতে একটু বিলাই বেজারি হবে। এখন কোন আইনে সেনাবাহিনী আছে আমরা একটু জানতে চাই। আমার ভাবির পোলারা যে লম্বা লম্বা কথা বলেছে যে দেশে গণতন্ত্র নাই, এখন কি আছে? এটা কিরকম গণতন্ত্র যে সংসদ হয়ে গেছে মাদ্রাসার অফিস? এটা কিরকম গণতন্ত্র যে নির্বাচিত সরকার আসার পরেও সেনাবাহিনী চলে? এখন বিদেশি শক্তি কোনো আলাপ নাই, মানবাধিকার সংস্থা, গণতন্ত্রকে যারা রক্ষা করার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, সেই সমস্ত দেশেরও কথা নাই। পত্রিকার সম্পাদকেরা মুখের মধ্যে কুলুপ পেটে রেখেছে। কোন কুলুপ? যেগুলো ইউজড কুলুপ, মাদ্রাসা যেগুলো ব্যবহার করে সেগুলো কুলুপ পেটে বসে আছে বাংলাদেশের বুদ্ধিজীবীরা। আমার ভাবির পোলারা আবার খুশি, খুব খুশি। কারণ কি? আওয়ামী লীগ নেই। ভালো কথা, আওয়ামী লীগ নেই, তো এখন গণতন্ত্র কোথায়? আওয়ামী লীগকে নির্বাচনে করতে না দিয়ে, থাকতে না দিয়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নৌকা মার্কা নিষিদ্ধ করে, এমনকি বাংলাদেশে নৌকা মার্কার লোকদের স্বতন্ত্র নির্বাচন করতে দেওয়া হয় নাই। তারপরও তাদের এত কিসের ভয় সেনাবাহিনী দূরে? সেনাবাহিনীকে নিয়ে ঘুরে ফিরে চলতে হয় কেন? এই প্রশ্নটা করলেই আমি হয়ে যাই, তাহারির ভাষায় বলতে হয়, তাহারি ভালা না, তাই না? এখন কোথায়? এখন গণতন্ত্রের ঠিকাদাররা কোথায়? এখন চিঙ্কু মামেরা প্রশ্ন কেন তুলতেছে না? যে চিঙ্কু মামেরা বললো শেখ হাসিনা ফ্যাসিস্ট, মহা ফ্যাসিস্ট, তো এখন তো গণতন্ত্রের জাতীয় ভাইয়া ক্ষমতায় আছে, এখন কেন সেনাবাহিনী মাঠে? আর সংসদ তো বামপন্থীদের মতে সংসদ হলো গিদরের খোয়ার। আমরা এখন দেখতেছি মাদ্রাসার হুজুরদের খোয়ার হয়ে গেছে। এখন এটা মাদ্রাসার খোয়ার মাদ্রাসা হয়ে গেছে, মাদ্রাসার কামিল মাস্টারদের অফিস কক্ষ হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অবস্থা দেখে তাই মনে হইতেছে, কেউ কেউ তাই মনে করতেছে। এই যে দেশের যে এখন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে তারা বলতেছে গণতন্ত্র উত্তরণ ঘটেছে, আবার আসিফ সার নামের এক বাটপার, সে বলেছে এরকম ভালো নির্বাচন আর কোনোদিন হয় নাই। আরো কারা কারা যেন বলেছে এরকম মচৎকার নির্বাচন আর কোনোদিন হয় নাই। এত মচৎকার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পরে সেনাবাহিনী কেন রে ভাই? আপনারা না বলেছিলেন, আমি তো শুনেছি
পুলিশ ছাড়া আওয়ামী লীগ এসুক 5 মিনিট থাকতে পারে না, ক্ষমতায় থাকতে পারবে না। এসে দেখুক তে চালুন বলে শুই সেদা কেন তুই, যারা বললো, আবারও বলতেছি, চালুন বলে শুই সেদা কেন তুই, যারা বললো পুলিশ ছাড়া এসে দেখুক, তারা দেখে আর্মি ছাড়া চলতে পারে না। আমার ভাবির পোলারা তো আর্মিদের সাথে চলার পরেও দেখি ট্যাঙ্কের ইন্দুরের গাতার মধ্যে ট্যাঙ্কের মধ্যে পালায় চলে আসতে হয়েছে। তো এখন গণতন্ত্র কোথায়? এই প্রশ্নগুলো করলেই আমরা শেখ হাসিনার দালাল। ইউনুস কি করেছে আপনারা দেখেছেন, 12,000 কোটিপতি হয়েছে, কই থেকে আসলো? বাংলাদেশে চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, 12,000 কোটিপতি কই থেকে আসলো? এই সংসদে যারা আসলো তারা তো অনেকেরই তো মেম্বার হওয়ার যোগ্যতা নেই। জামাতের আমির 3 বার হ্যাট্রিক করেছে ফেল করে, জামানত হারানোর হ্যাট্রিক। এবার তাকে অনুরোধ আসরে পাশ করে আনানো হয়েছে। আমার ভাবির পোলা পাশ করেছে 6টা। এই আমার ভাবির পোলা 6 জন তাদের এলাকায় গিয়ে মেম্বার হইতে পারবে সুষ্ঠু নির্বাচন হইলে? এমপি হওয়া তো দূর। যারা আওয়ামী লীগের এমপিদের নিয়ে হাসাহাসি করতেন, আপনারা কি জবাব দিতেছেন? আপনাদের কাছে যদি প্রশ্ন রাখে আর্মি ছাড়া থাকেন তো দেখি, এখন তো এমপি হয়ে গেছেন, এখনো আপনারা আর্মি নিয়ে চলতে হয় কেন? আপনারা এত বড় জনপ্রতিনিধি, আপনারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসেছেন। আওয়ামী লীগ তো পুলিশ ছাড়া চলতে পারতো না, কারণ তাদের জনগণের সাথে সম্পর্ক ছিল না। তা আপনাদের সাথে জনগণের এত ভালো সম্পর্ক, আপনারা কেন সেনাবাহিনী নিয়ে চলেন? আসসালামু আলাইকুম দর্শক। রাজশাহীর ডিআইজি শাহজাহান সাহেব তিনি যখন আওয়ামী লীগ ধরার জন্য ডাবল ট্রিপল অর্ডার দেন, আমি মোটামুটি এটাকে ডাবল ট্রিপল বলতে চাই, মানে একবার যে জেলে গেছে সে জেল থেকে জামিনে বেরোলে পরে তারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মানে যতবার পারে ততবার ওই যে শোন অ্যারেস্ট দেওয়া, যেটাকে বলে শোন অ্যারেস্ট, একটা নতুন স্বৈরাচার বলেন, ফ্যাসিবাদ বলেন, এটা একটা নতুন অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে কিনা, সেই অর্ডার দেওয়ার পরে আমরা প্রশ্ন তুলেছিলাম। এবং তার যে চিঠির বৈধতা, চিঠির ঢং, এটা একটা গণতান্ত্রিক সমাজে কতটা গ্রহণযোগ্য। ডক্টর ইউনূসের জারি করা নিষেধাজ্ঞা, তার প্রজ্ঞাপন, হাবিজাবি, এগুলো কি আলটিমেটলি ধোপে দীর্ঘদিন টিকবে কিনা? বাংলাদেশের আদালতে যদি সেই পরিস্থিতি হয়, আওয়ামী লীগের যে কার্যক্রমে নিষেধাজ্ঞা, এটা রিট করার মতন সিচুয়েশন হয়, সেগুলো টিকবে কিনা? এগুলো কিন্তু দীর্ঘ আলাপ। সেই সময়ে এসে এই ডিআইজি শাহজাহান সাহেব যে খুব সহজে পার পাচ্ছেন না, সেরকম একটা খবর আমাদের সামনে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিনে মুক্তি পেলেই অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়ায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার 16 মার্চ আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহিনুজ্জামান এই নোটিশ পাঠান। নোটিশে ডিআইজির ওই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। 7 দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেফতারের নির্দেশ। রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেফতারের নির্দেশ রাজশাহী। সেখানে বলা হচ্ছে, গত 24 ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান একটি বিশেষ নির্দেশনা জারি করেন। সেখানে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতাকর্মী, কার্যক্রম নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতাকর্মী, কোন ডিআইজি বাংলাদেশের যে কোনো সংগঠনকে তিনি ফ্যাসিস্ট সংগঠন বলতে পারেন কিনা? বাংলাদেশের আইনে, পুলিশের ধারায় কোথাও কি কোনো সংগঠনকে ফ্যাসিস্ট হিসাবে উল্লেখ করা আছে? তাহলে একজন ডিআইজি কিভাবে নির্দেশ দেন যে একটি সংগঠন ফ্যাসিস্ট সংগঠন? এইটাই বহু জায়গায় সমালোচনা এবং বিতর্কের তৈরি করেছিল। যাক, কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট সংগঠনের যেন যেসব নেতাকর্মী জামিনে মুক্তি পেয়ে দলকে শক্তিশালী করা, সংগঠিত করা বা মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার সক্ষমতা রাখেন, তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে হবে। আইনে যদি চ্যালেঞ্জ করা হয় যে মানে মন গড়া ভাবে একজন, আপনি কে জামিন পাবে সেটাও জানেন না, এবং জামিন পাইলে পরে আপনি কোন মামলায় দিবে, সে কোনো মামলার আসামি না, তাকে অন্য মামলা, মানে হচ্ছে এই আদেশেই স্বীকার করা হচ্ছে যে বেআইনি অন্যায়ভাবে কোন একটা সাজানো মামলায় একটা মানুষকে ফাঁসায় দেওয়ার জন্য ডিআইজি সাহেব তিনি তার অধস্তনদের নির্দেশ দিচ্ছেন। সক্ষম রাখে তাদেরকে জামিনের পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে, সোনেস দেখাতে হবে। তবে যারা এসব বৈশিষ্ট্যের অধিকারী নন তাদের ক্ষেত্রে আপাতত এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। এই নির্দেশনায় রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছিল। এই যে একটা নির্দেশনা, এই নির্দেশনায়
কত নিষ্পাপ মানুষের জীবন তছনছ হয়ে যেতে পারে, বা কতজন অলরেডি জেলে খাটতে খাটতে এখন পর্যন্ত এই জায়গায় আছেন। আইনের শাসনকে কোন জায়গায় নিতে পারে ডিআইজি মহোদয়ের এই ধরনের একটা নির্দেশ তিনি হয়তো বোঝেন নাই। এখন আইন সালিশ কেন্দ্রের এই যে লিগেল নোটিশ, এই লিগেল নোটিশের পরে ডিআইজি সাহেবের বোধোদয় হবে কিনা, এবং বাস্তবতার নিরিখে আওয়ামী লীগের যে সিচুয়েশন দেখা যাচ্ছে, আওয়ামী লীগ নিয়ে যে আলাপ সালাপ হয়, আমরা তো কিছুটা দেখতে পাচ্ছি যে সিচুয়েশন ঠিক আগের মতো না, অনেকটাই ভিন্ন আঙ্গিকে বিএনপিও ভিন্ন আঙ্গিকে ডিল করছে, ট্রিট করছে। ফলে ডিআইজি সাহেবের এই নির্দেশনার সামনে দিয়ে কতটুকু বহাল থাকে সেটাই দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।